আসসালামু আলাইকুম। আমি কাজী রাহিমউদ্দিন, প্রভাষক পদার্থবিজ্ঞান, চেন্নাই বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ, ব্রাহ্মণবাড়িয়া। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদেরকে এপিসোড 1-এ কাজ শক্তি ক্ষমতার প্রাথমিক যে ধারণা সেই কনসেপ্টটা দিয়েছিলাম। আর আমার ক্লাসগুলা আমার ইউটিউব চ্যানেল এইচএসসি ফিজিক্স হোম, এটা সাবস্ক্রাইব করবা তোমরা সবাই, করে ওখানে আমার ক্লাসগুলা দেখতে পারবা। তাছাড়া আমাদের কলেজের ফেসবুক পেজ চিনার বিএসএম কলেজ অনলাইন ক্লাস, ওইটাতে ঢুকেও তোমরা জয়েন হয়ে দেখতে পারবা। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, আমি চলে যাচ্ছি আজকে আমাদের এপিসোড 2-তে। আমি যে জিনিসগুলো পড়াবো সেটা হচ্ছে কাজ শক্তি ক্ষমতার সেকেন্ড ক্লাস। এটাতে আমি তোমাদেরকে কাজের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানবো ধনাত্মক কাজ সম্পর্কে। ধনাত্মক কাজ, অথবা আমরা বলতে পারি বলের দ্বারা কাজ। বলের দ্বারা কাজ। ধরো আমার হাতে যে কলমটা আছে, যে কোনো জিনিস নিচে যদি পড়ে যায়, সেই ক্ষেত্রে এটা হবে ধনাত্মক কাজ। অথবা আমরা যদি সুন্দর করে বলতে চাই, যদি বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দুর দিকে কি হয়, সরণটা ঘটে, সেই ক্ষেত্রে তাকে আমরা বলবো কি, ধনাত্মক কাজ। অথবা বলের দিকে যে সরণের উপাংশের গুণফল, সেটাকে আমরা বলবো কি, ধনাত্মক কাজ। ধরো আমার বস্তুটা যদি এরকম হয়, আরো মনে রাখতে হবে, আমার দেখো একই দিকে হলে আমার কোণের মান কত হচ্ছে, 0 ডিগ্রি। সেই ক্ষেত্রে আমরা ফর্মুলা পেয়েছিলাম W=Fs cos থিটা। তাহলে আমরা যদি কোণের মান বসিয়ে দিই Fs cos 0 ডিগ্রি, তাহলে তোমরা জানো cos 0 কত, 1। দ্যাট মিন্স Fs ইন্টু 1, তাহলে আমাদের চলে আসলো Fs। এটা হচ্ছে আমার ধনাত্মক কাজ। এর মানে কোণের মান 0 ডিগ্রি হলে তাকে আমরা বলবো কি, ধনাত্মক কাজ। এবং তাহলে পরীক্ষায় আসতে পারে যে ধনাত্মক কাজ কখন হয়, যখন আমার কোণের মান কি হয়, 0 ডিগ্রি হয়। তাহলে আমরা দেখিয়ে দিলাম W=Fs মানে হচ্ছে কি, ধনাত্মক কাজ। আর ধরো কলমটা নিচ থেকে উপরে উঠালাম, তাহলে বলের বিপরীত দিকে যদি সরণ ঘটে, এটা ছিল বল প্রয়োগের দিকে, আর এটা হবে বল প্রয়োগের বিপরীত দিকে যদি সরণ ঘটে, সেটাকে আমরা বলবো কি, ঋণাত্মক কাজ। তাহলে আমরা বলবো এটাকে ঋণাত্মক কাজ। সেই ক্ষেত্রে আমার সাইনটা হবে, দিকটা হবে যদি বিপরীত দিকে হয়, তাহলে আমরা কোণের মান কত লিখতে পারবো, 180 ডিগ্রি। সেই ক্ষেত্রে আমাদের কোণের মান হয়ে যাবে cos 180। তোমরা জানো cos 180 মান কত, -1। তাহলে দেখো আমরা এখন পেয়ে গেলাম কি, ঋণাত্মক কাজ, W=-Fs। তাহলে খুবই ইজি। বল প্রয়োগের ফলে যদি বলের প্রয়োগ বিন্দুর বিপরীত দিকে সরণ ঘটে, নিচের থেকে ডাস্টারটা উপরে উঠালাম, সেই ক্ষেত্রে সেটা হবে কি, ঋণাত্মক কাজ। অথবা এটাকে আমরা বলবো বলের বিরুদ্ধে কাজ। তাহলে আমরা বুঝতে পারলাম বলের দ্বারা কাজ কি, বলের বিরুদ্ধে কাজ কি। তাহলে কোণের মান যখন 180 ডিগ্রি হবে, সেই ক্ষেত্রে হবে বলের বিরুদ্ধে কাজ। তাহলে আমরা ধনাত্মক কাজ শিখলাম, দ্যাট মিন্স বলের দ্বারা কাজ, এবং ঋণাত্মক কাজও শিখলাম, বলের বিরুদ্ধে কৃত কাজ। আর এখন শিখব শূন্য কাজ। খেয়াল করো, যদি আমার কোণের মান কত হয়, 90 ডিগ্রি হয়, থিটা ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। তাহলে দেখো আমরা এস, আর এটা আমরা যদি দেই এফ। আর ধনাত্মক কাজ ছিল কেমন, ধনাত্মক ছিল, আবার একটু মনে করিয়ে দিচ্ছি, ধনাত্মক কাজের ক্ষেত্রে ছিল তোমার এস এবং এফ। আমরা যদি দিয়ে দিই, সেই ক্ষেত্রে আমার থাকতেছে কি, এফ এবং এস। সেই ক্ষেত্রে থিটার মান হচ্ছে 0 ডিগ্রি। এবং ঋণাত্মক কাজের ক্ষেত্রে চিত্রটা যদি আমরা দেখাই, এই আমাদের চিত্রটা আমরা দেখিয়ে দিলাম, এস এবং এফ। সেই ক্ষেত্রে কোণের মান কত হয়, 180 ডিগ্রি। এখন দেখো শূন্য কাজের ক্ষেত্রে আমরা লিখতে পারি W=Fs cos থিটা। তাহলে কোণের মান কত হবে, 90। লম্ব দিকে যদি হয়, তাহলে Fs cos 90, দ্যাট মিন্স cos 90 তোমরা জানো 0, Fs ইন্টু 0। আলটিমেটলি কাজ, কোনো কাজই হয় নাই। এর মানে দেখো, খেয়াল করে তোমরা, বল প্রয়োগে যদি আমার কি হয়, কোনো বস্তুর সরণটা বলের লম্ব দিক বরাবর হয়, সোজা কথা, বল প্রয়োগে যদি বলের প্রয়োগ বিন্দুর বল প্রয়োগে যদি কোনো বস্তুর সরণটা হয় বলের লম্ব বরাবর, দ্যাট মিন্স 90 ডিগ্রি। সাপোজ তুমি একটা চিংড়ি মাছ জীবন্ত, সেটাকে তুলে নিয়ে এসেছো,
এবং ধরো এই চিংড়ি মাছটা এখানে রাখলাম আমি একটা টেবিলের উপরে, তারপর আমরা আস্তে চিংড়ি মাছটাকে একটু নাড়া দিলাম, তাহলে চিংড়ি মাছটা যদি লাফ দিয়ে উপরে উঠে যায় তাহলে কি কাজ হইলো? না, হলো না। কি কেন? কারণ এটা লম্ব দিকে ক্রিয়া করেছে, আর লম্ব দিকে ক্রিয়া করলে কোণের মান কত? 90। দ্যাট মিনস সেখানে কোনো কাজ হয় নাই। তাহলে আমরা বলতে পারি বল প্রয়োগে যদি কোনো বস্তু সরণ হয় বলের লম্ব দিক বরাবর, সেই ক্ষেত্রে কৃত কাজ কি হবে? শূন্য। এটাই হচ্ছে আমার শূন্য কাজ, কোনো কাজই হয় নাই, দ্যাট মিনস শূন্য কাজ। নিশ্চয়ই বুঝতে পেরেছ? এখন আসো, আমাদের পরীক্ষায় কিছু ইম্পর্টেন্ট অনুধাবন কোয়েশ্চেন আসতে পারে যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে কিন্তু কোনো কাজ করছে না কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে ঘুরছে কিন্তু কোনো কাজ করছে না, কিন্তু কোনো কাজ করছে না কেন? খেয়াল করো, এক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে স্মরণ হচ্ছে কি? পৃথিবী, আমরা যে দি আর্থ মুভস রাউন্ড দি সান, প্রত্যেকটা ক্ষেত্রে স্মরণ হচ্ছে মহাকর্ষ বলের লম্ব দিকে। আর লম্ব দিকে হলে কোণের মান কত হয়? 90 ডিগ্রি। আর আমরা জানি ডব্লিউ ইকুয়াল টু কি? এফএস কস থিটা। তাহলে আমাদের কি হয়ে যাবে? এফএস কস 90। তাহলে দেখো এই জন্যই কোনো কাজ করছে না। তাহলে মহাকর্ষ বলের সরণটা হয় কোন দিকে? মহাকর্ষ বলের লম্ব দিকে। দ্যাট মিনস কোণের মান হয়ে যায় 90। আর এই জন্যই পৃথিবী সূর্য চারদিকে ঘুরলেও কোনো কাজ করছে না। নিশ্চয়ই বুঝতে পেরেছ? এখন আসো, আমরা জানি যে কেন্দ্রমুখী বলটাকে সেন্ট্রিপিটাল ফোর্স। ধরো তুমি সুতার মধ্যে একটা পাথর বেঁধে এরকম বৃত্তাকার পথে ঘোরাচ্ছ, তাহলে বৃত্তের কেন্দ্রের দিকে যে বলটা, আঙুলের দিকে, সেই বলটাকে আমরা বলবো কি? বৃত্তের কেন্দ্র বরাবর ব্যাসার্ধটা যদি বৃত্তের কেন্দ্রমুখী হয় এরকম, সেই ক্ষেত্রে কেন্দ্রের দিকে যে বলটা সেটাকে আমরা বলবো এফসি, সেন্ট্রিপিটাল ফোর্স, কেন্দ্রমুখী বল। তাহলে সমুদ্রটিতে কোনো বস্তুকে ঘোরালে কোনো কাজ হয় না, সেক্ষেত্রে কাজ কি হয়? শূন্য। তাই একটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কি? শূন্য। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য। তাহলে কারণ দেখো, যখন আমি ঘুরাই আবার একটা পয়েন্ট থেকে ঘুরাই আবার একটা পয়েন্টে নিয়ে আসলাম, ধরো এই পয়েন্ট থেকে ঘুরাই আবার এই পয়েন্টে নিয়ে আসলাম, তাহলে এখানে স্মরণ নেই। তাহলে সেই ক্ষেত্রেও আমার কৃত কাজ কি? শূন্য। সমুদ্র দিয়ে ঘোরালেও কৃত কাজ শূন্য হয়। তাহলে আমরা জানতে পারলাম যে কেন্দ্রমুখী বল দ্বারাও কৃত কাজ কি হয়? শূন্য। আরও মনে রাখো যে খুব ইম্পর্টেন্ট যে কি কি শর্তে কাজ আসলে শূন্য হয়, এটাও পরীক্ষায় আসতে পারে। কি কি শর্তে কাজ শূন্য হয়? নাম্বার 1 আমরা বলতে পারি যে কোণের মান 90 ডিগ্রি হলে কি হলে কাজ শূন্য হয়। 2 নাম্বার আমরা বলতে পারি যে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য। তারপর আমরা বলতে পারি যে সংরক্ষণশীল বল, কোনো একটা কণা যদি তার পূর্ণ চক্র শেষ করে আবার আগের অবস্থায় ফিরে আসে, ধরো কলমটা উপরে দিলাম, তাহলে আবার আগের অবস্থায় ফিরে আসলো, সেটাকে আমরা বলবো সংরক্ষণশীল বল। তাহলে আর যেটা ফিরে আসে না সেটা হবে অসংরক্ষণশীল বল। তাহলে সংরক্ষণশীল বল দ্বারাও কৃত কাজ কি? সংরক্ষণশীল বল দ্বারাও কাজ কি আমার? শূন্য। অথবা আমরা বলতে পারি যে সরণ শূন্য হলে কাজ কি হয়? সরণ শূন্য হলেও কাজ শূন্য। অতএব আমরা বুঝতে পারলাম যে এই 4টা কন্ডিশনে আমাদের কাজ কি হয়? শূন্য হয়। নিশ্চয়ই বুঝতে পেরেছো? খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, খুব ইম্পর্টেন্ট, আমরা শিখবো এখন পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। দেখো, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা আমার আদি সরণটা এক্স আই ইনিশিয়াল, আর এটা হচ্ছে ফাইনাল চূড়ান্ত সরণ দেখালাম। এটা হবে এরকম কার্ভ, একটা হবে বক্ররেখা, আর এটা হচ্ছে ফোর্স। তাহলে কৃত কাজ হবে ইন্টিগ্রেশন, সমাকলন চিহ্ন দিলাম, আপার লিমিট হচ্ছে এক্স এফ চূড়ান্ত সরণটার, আদি সরণ কি? এক্স আই, বল ইন্টু সরণ, দ্যাট মিনস কৃত কাজ। পরিবর্তনশীল বললে অবশ্যই ইন্টিগ্রেশন লাগবে, আপার লিমিট এবং লোয়ার লিমিট। সেই ক্ষেত্রে আমরা কৃত কাজ লিখতে পারবো বল ইন্টু সরণ। এটা ইনিশিয়াল অবস্থা, এটা হচ্ছে ফাইনাল অবস্থা। নিশ্চয়ই এটুকু অংশ তোমরা বুঝতে পেরেছো।
তাহলে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ হচ্ছে এই ফর্মুলা। এখন আমরা শিখবো 1 নাম্বার চলে গেল স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক বলের বিপরীতে কৃত কাজ। বলের বিপরীতে কৃত কাজ। প্রথমে আমরা জেনে নেব স্থিতিস্থাপকতা কি। ইলাস্টিসিটি, বাইরে থেকে বল প্রয়োগ করলে কোনো বস্তু যদি আকার এবং আয়তন বা উভয়ের পরিবর্তন ঘটে, বাইরে থেকে বল প্রয়োগ করলে কোনো বস্তুর যদি আকার এবং আয়তন উভয়েরই পরিবর্তন ঘটে এবং বা বিকৃত হয় বলতে পারি, এবং বল অপসারণ করলে যদি বস্তুটি আবার আগের অবস্থায় ফিরে আসে। সাপোজ রাবার টান দিলাম বা বল অপসারণ করলে তারা আগের অবস্থায় ফিরে আসলো, অথবা তুমি স্প্রিং চিন্তা করতে পারো, টান দিলে আবার আগের অবস্থায় চলে আসলো। এই যে ধর্মটাকে বলা হবে কি স্থিতিস্থাপকতা। আর যে সকল বস্তুর মধ্যে এই বৈশিষ্ট্য আছে তাদেরকে আমরা বলবো কি, যে বলের কারণে এরকম স্থিতিস্থাপকতা হয় তাদেরকে আমরা বলবো স্থিতিস্থাপক বল। নিশ্চয়ই বুঝতে পেরেছো? তাহলে বল অপসারণ করলে যদি আগের অবস্থায় ফিরে আসে, বল প্রয়োগ করলে যদি বস্তুর আকার বা আয়তন উভয়ের পরিবর্তন ঘটে বা বিকৃত হয়, এবং বল অপসারণ করলে যদি আগের অবস্থায় ফিরে আসে, তাকে আমরা বলবো কি স্থিতিস্থাপকতা। আর যেই বলের কারণে স্থিতিস্থাপক ঘটে সেটাকে আমরা বলবো স্থিতিস্থাপক বল। আর যাদের মধ্যে বৈশিষ্ট্য আছে সেগুলোকে বলবো আমরা স্থিতিস্থাপক বস্তু। আচ্ছা, এখন আসো আমরা শিখবো যে প্রত্যায়নী বল কি। খুবই ইম্পর্টেন্ট। যেই বল সর্বদা সাম্যাবস্থানের দিকে ক্রিয়া করে বস্তুটাকে আবার আগের সাম্যাবস্থানের দিকে ফিরিয়ে আনতে চায়। যে বল সর্বাবস্থায় সাম্যাবস্থানে, এই যে একটা সুতা আমি মনে করি ঝুলিয়ে রাখলাম, সেটা কি সাম্যাবস্থানে আছে। তাহলে যদি একটা স্প্রিংও চিন্তা করি, টান দিলাম, টান দিলে এটা আবার আগের অবস্থায় ফিরে আসতে চাই। যেই বলটা এটাকে আগের অবস্থায় পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে চাই, ওই বলটাকে আমরা কি বলবো? প্রত্যায়নী বল। তাহলে আমরা শুদ্ধ করে যদি বলতে চাই, যে বল সাম্যাবস্থানের দিকে ক্রিয়া করে বস্তুটাকে তার আবার সাম্যাবস্থানের দিকে ফিরিয়ে আনতে চাই, সেই বলকে আমরা বলবো প্রত্যায়নী বল। এখন আসো আমরা শিখব, আমরা জানি যে বল অলওয়েজ কি, স্প্রিং বল বলতে পারি, বল অবশ্যই তার সরণের সমানুপাতিক। এস বা এক্স আমরা যেটাই দেই না কেন দিলেই হবে, বল সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। ওই যে আমি স্প্রিং টান দিলাম, এটা আবার আগের অবস্থায় ফিরে আনতে চাইলো বিপরীত দিকে, বা আবার টান দিলাম ফিরিয়ে আনতে চাইলো, এই কারণে আমার বিপরীত দিকে আসলে সেটা কি হয়ে যাবে? মাইনাস। তাহলে আমরা বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। তাহলে এখানে কেটা কি, কে একটা সমানুপাতিক ধ্রুবক, বা আমরা এটাকে বলবো স্প্রিং ধ্রুবক। কি ধ্রুবক বলবো? স্প্রিং ধ্রুবক, বা আমরা কেউ কেউ বল ধ্রুবকও বলতে পারি। তখন তো পরীক্ষা আসতে পারে যে স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক কি, তাই না কথাটা? ওকে ফাইন, আমরা আসতেছি। তাহলে স্প্রিং ধ্রুবক যদি আমাকে চায়, তাহলে আমরা এখান থেকে বের করে নিতে পারবো এফ বাই এক্স। এই যে হয়ে গেল আমার স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক। তাহলে এটার মাত্রা কি হবে বলতো? একক কি হবে? নিউটন। আর এটা কি? মিটার, সরণের একক। তাহলে এর একক হয়ে যাবে কি? নিউটন পার মিটার। নিশ্চয়ই বুঝতে পেরেছ? এবং মাত্রা যদি বলি আমরা, মাত্রাটা হয়ে যাবে কি? mt ইনভার্স 2। নিশ্চয়ই এটুকু অংশ বুঝতে পেরেছ? তাহলে খেয়াল করো, আমরা কে এর সূত্র কি পাইলাম? এফ বাই এক্স পেয়ে গেলাম। এখন আসো যে আমরা স্প্রিং ধ্রুবক কি বা বল ধ্রুবক কি। কোন একটা স্প্রিং, ধরো আমার কাছে এই একটা স্প্রিং আছে, এই স্প্রিং এর মুক্ত প্রান্তে, এই জায়গাটা, কোন একটা স্প্রিং এর মুক্ত প্রান্তে একক সরণ ঘটাইতে কতটুকু সরণ ঘটাতে হবে? একক। তাহলে কোন একটা স্প্রিং এর মুক্ত প্রান্তে একক সরণ ঘটালে স্প্রিংটা সরণের বিপরীত দিকে যে বল প্রয়োগ করে। আবার শোনো, কোন একটা স্প্রিং এর মুক্ত প্রান্তে একক সরণ ঘটাতে স্প্রিংটা সরণের বিপরীত দিকে যে বল প্রয়োগ করে তাকে আমরা বলবো কি? স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক। নিশ্চয়ই বুঝতে পেরেছ? এখন আসো আমরা শিখব যে এই স্প্রিং ধ্রুবক কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে। খুব ইম্পর্টেন্ট। স্প্রিং ধ্রুবকের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। স্প্রিং ধ্রুবকের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? অবভিয়াসলি মনে রাখতে হবে যে স্প্রিংটা ছিল স্প্রিং এর দৈর্ঘ্যের উপরে। নাম্বার 1 কি বলবো আমরা? স্প্রিং এর দৈর্ঘ্যের উপর নির্ভর করবে, এর জ্যামিতিক গঠনের উপর এবং স্থিতিস্থাপক ধর্মের উপর, এবং বলতে পারবো যে স্থিতিস্থাপক ধর্মের উপর। তাহলে আমরা বুঝতে পারলাম এই তিনটা জিনিসের উপরে স্প্রিং ধ্রুবকের মানটা, কে এর মানটা নির্ভর করে, এর দৈর্ঘ্যের উপর, এর জ্যামিতিক গঠন এবং এর স্থিতিস্থাপক ধর্মের উপরে। নিশ্চয়ই বুঝতে পেরেছ? এখন যদি আমি তোমাদেরকে বলি, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, স্প্রিং ধ্রুবক এত বলতে তুমি কি বুঝো? স্প্রিং ধ্রুবক 1800 নিউটন পার মিটার বলতে কি বুঝো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। স্প্রিং ধ্রুবক 1800 নিউটন পার মিটার বলতে তুমি কি বুঝো? আগের মতো স্প্রিংটার মুক্ত প্রান্তে 1 মিটার সরণ ঘটাইতে, কত মিটার? স্প্রিংটার মুক্ত প্রান্তে 1 মিটার সরণ ঘটাইতে স্প্রিং এর উপর কত নিউটন বল প্রয়োগ করতে হবে? 1800 নিউটন বল প্রয়োগ করতে হবে। আবার শোনো, স্প্রিং এর মুক্ত প্রান্তে 1 মিটার সরণ ঘটাইতে, কয় মিটার? 1 মিটার সরণ ঘটাইতে স্প্রিংটার উপর কত নিউটন বল প্রয়োগ করতে হবে? 1800 নিউটন বল প্রয়োগ করতে হবে। অথবা আমরা বলতে পারি স্প্রিংটার 1 মিটার সরণ ঘটাইতে স্প্রিংটা সরণের বিপরীত দিকে কত নিউটন বল প্রয়োগ করবে? 1800 নিউটন বল প্রয়োগ করবে। যদি 1600 থাকতো তাহলে আমরা বলতাম কি 1600 নিউটন বল প্রয়োগ করবে। নিশ্চয়ই এটুকু অংশ তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা দেখো স্প্রিং বলের বিপরীতে কৃত কাজ হিসাব করব। স্প্রিং বলের বিপরীতে কৃত কাজ খুবই খুবই ইম্পর্টেন্ট, মহা ইম্পর্টেন্ট বলতে পারি আমরা, অনেক বেশি ইম্পর্টেন্ট, প্রায়ই পরীক্ষাতে আসে স্প্রিং বলের বিপরীতে কাজের হিসাবটা। ধরো আমার কাছে একটা স্প্রিং আছে, আমি স্প্রিংটাকে টান দিলাম, তো আমি তো জানি না কত সেন্টিমিটার, না মাপা পর্যন্ত এটা কত সেন্টিমিটার লম্বা হলো। তাহলে সাপোজ 0 থেকে আমরা মনে করলাম x মিটার পর্যন্ত স্প্রিংটাকে সম্প্রসারিত করলাম। তাহলে দেখো আমাদের কৃত কাজ কি হবে? 0 to x, কারণ আমরা জানি না, সো আমরা ধরে নিলাম 0 থেকে x পর্যন্ত স্প্রিংটা প্রসারিত হইল। তাহলে যেহেতু স্প্রিংটা টান দিলাম, কাজ হয়েছে, সো আমরা বলতে পারি বল ইনটু সরণ, দ্যাট মিন্স কৃত কাজ। একটু আগে আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম f ইকুয়াল টু কত? kx। তাহলে আমরা মানটা বসাই দিতে পারি, আপার লিমিট x, লোয়ার লিমিট হচ্ছে 0, তাহলে f এর মান কি চলে আসবে? kx ইনটু কি dx। নিশ্চয়ই এটুকু অংশ বুঝতে পেরেছো? k তো কনস্ট্যান্ট, সো আমরা বাইরে নিয়ে আসলাম। তাহলে w ইকুয়াল টু কি আসবে? k, আর এখানে থাকলো কত? 0 টু x, এখানে থাকলো x ইনটু dx। dx এর ইন্টিগ্রেশন জানি আমরা x, আর x এ কত? x স্কয়ার, আর সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি k ইনটু কত? x স্কয়ার বাই 2। ইন্টিগ্রেশনের যে প্রথম ফর্মুলা ওইটা দিলেই হয়ে যাবে, x টু দি পাওয়ার n, dx এর ফর্মুলা আমরা জানি x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। এটা পারলে আমরা এটা বুঝতে পারবো। নিশ্চয়ই এটুকু বুঝতে পেরেছো? তাহলে আমরা সীমা বসিয়ে দিলাম x 0। তাহলে দেখো একবার আমি আপার লিমিট বসাবো, একবার আমি লোয়ার লিমিট বসাবো। তাহলে w ইকুয়াল টু কি চলে আসছে? হাফ k x স্কয়ার মাইনাস 0 স্কয়ার। সুতরাং আমরা পেয়ে গেলাম w ইকুয়াল টু কি? হাফ k x স্কয়ার। এটা দ্বারা আমরা আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব। তাহলে আমরা জানতে পারলাম যে স্প্রিং বলের বিপরীতে কৃত কাজের ফর্মুলা কি হবে? w ইকুয়াল টু হাফ k x স্কয়ার। নিশ্চয়ই বুঝতে পেরেছো? পরীক্ষায় k এর মান দেওয়া থাকলে বসিয়ে দিবা, আর যদি k এর মান না থাকে সেই ক্ষেত্রে তুমি k বের করে নিবা এভাবে, f বাই x। তাহলে কি আমরা এটা, আমার হাফ ও কনস্ট্যান্ট, k ও কনস্ট্যান্ট, তাহলে আমরা কি বলতে পারি? w প্রপোর্শনাল কি x স্কয়ার। আলটিমেটলি আমরা বলতে পারি যে স্প্রিং বলের বিপরীতে কৃত কাজটা সরণের বর্গের সমানুপাতিক। স্প্রিং বলের বিপরীতে কৃত কাজ সরণের বর্গের সমানুপাতিক।
এর মানে সরণ যদি দ্বিগুণ হয় তাহলে আমাদের কাজ কতটুকু হবে? 4 গুণ। 2 দুগুণে 4, 3 গুণ বললে 3 3 9 গুণ। নিশ্চয়ই এটুকু অংশ তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, এখন কথা ছিল যে আমাদের স্প্রিংটা 0 থেকে x পর্যন্ত, আমরা তো জানতাম না যে স্প্রিংটা কত থেকে কতটুকু নেওয়া হয়েছে, আদি অবস্থা থেকে x পর্যন্ত নিলাম। বাট তোমার পরীক্ষায় যদি বলে যে স্প্রিংটা ছিল 5 সেন্টিমিটার, টান দিয়ে আমি বানিয়ে ফেললাম 8 সেন্টিমিটার, তাহলে 5 হবে লোয়ার লিমিট, 8 হবে আপার লিমিট। সেই ক্ষেত্রে আমরা যদি এখানে আমাদের ইন্টিগ্রেশন যে করেছিলাম সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের ইন্টিগ্রেশনটা এরকম ছিল 0 টু x, সেই ক্ষেত্রে আমরা জাস্ট চেঞ্জ করে দিব, এখানে দিয়ে দিব xi আদি অবস্থা আদি সরণ, আর এখানে দিয়ে দিব কি xf। তাহলে যে ফর্মুলাটা আসবে সেটা হবে আমাদের, দেখো সেই ক্ষেত্রে স্প্রিং বলের কি কাজটা হবে হাফ কে xi স্কোয়ার মাইনাস হাফ কে xf স্কোয়ার। তাহলে আমরা কমন নিয়ে নিতে পারি হাফ কে, তাহলে কি চলে আসবে xi স্কোয়ার মাইনাস xf স্কোয়ার, যদি আমার আদি সরণ এবং চূড়ান্ত সরণটা দেওয়া থাকে। ধরো বললো যে স্প্রিংটা ছিল 8 সেন্টিমিটার, টান দিয়ে বানিয়ে ফেললাম 12 সেন্টিমিটার, তাহলে এটা হবে 8 এর মান, এটা হবে 12 এর মান। নিশ্চয়ই তোমরা এটুকু অংশ বুঝতে পেরেছো। এখন আসো, যদি আমার xi গ্রেটার দেন xf হয় তাহলে বুঝতে হবে স্প্রিং বল দ্বারা কৃত কাজ ধনাত্মক, এবং যদি xi লেস দেন xf হয়ে যায় তাহলে হবে, এত হলে স্প্রিং বল দ্বারা কৃত কাজ ঋণাত্মক। নিশ্চয়ই এটুকু অংশ তোমরা বুঝতে পেরেছো। ওকে ফাইন, তাহলে আমরা খুবই ইম্পর্টেন্ট দুইটা কাজ পড়লাম। প্রথমটা ছিল পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, আর দ্বিতীয় এপিসোড 2-তে আমরা পড়ালাম স্প্রিং বলের বিপরীতে কৃত কাজ। আগামী ক্লাসে এপিসোড 3-তে আমরা স্প্রিং এর সমবায় দেখাবো, শ্রেণীতে সংযোগ দিলে কি এমন হবে, সমান্তরালে দিলে কি হবে, সেক্ষেত্রে কৃত কাজ কি হবে। সেই পর্যন্ত চোখ রাখো এবং ভালো থাকো। আল্লাহ হাফেজ।